তো মোটামুটি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকে মস্তিষ্কের ব্যায়াম হতে চলেছে। আই মিন সিরিয়াসলি, যারা ট্রায়াঙ্গেল সিনেমাটা দেখেছেন বা এটার নামে শুনেছেন তারা জানেন যে আমি কেন এইসব কথা বলছি, এবং যারা জানেন না বা সিনেমাটা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো যে একটু মন দিয়ে আমার প্রত্যেকটা কথা শুনতে, কারণ এই সিনেমাটা সত্যি জটিল। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 2009 সালের একটি সাইফাই মিস্ট্রি সিনেমা যেটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল সেটাকে এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা জেসকে দেখতে পাই। জেস হচ্ছে একটা সিঙ্গেল মাদার, একজন ওয়েট্রেস, সাথে রয়েছে তার ছেলে যার নাম হচ্ছে টমি। টমির রয়েছে অটিজম, একটা রোগ, এবং তার একটু স্পেশাল কেয়ার প্রয়োজন। জেস তাকে জড়িয়ে ধরে রয়েছে, তাকে শান্ত করার চেষ্টা করেছে। সম্ভবত টমি কোনো দুঃস্বপ্ন দেখেছে বা কিছু একটা দেখে খুব ভয় পেয়ে গেছে। তারপর আমাদের স্ক্রিনে কিছু র্যান্ডম জিনিস দেখানো হয়, এই যেমন ঘাসে জল দেওয়া, আকাশে একটা পাখি উড়ে বেড়াচ্ছে, একটা সিগেল, তার আওয়াজটাও শুনতে পারি, এবং জলের মধ্যে একটা খেলনা নৌকা ডুবে গেছে বা উল্টে গেছে। জেস তার বাড়ির বাইরে বেরিয়েছে জামা কাপড়গুলোকে তোলার জন্য, যেগুলো বাইরে মেলা ছিল। তারা এখন সম্ভবত বাইরে কোথাও একটা যাবে। তবে সে যখন লক্ষ্য করে যে তার ছেলে টমি তার খেলনাগুলো বাইরেই ফেলে এসেছে, তখন সে রেগে যায়। মানে জায়গার জিনিস জায়গায় সে কেন রাখে না। অন্যদিকে যেমনটা বললাম, কিছু র্যান্ডম জিনিস আমরা দেখতে পাই, ক্যামেরা অ্যাঙ্গেল ডিফারেন্ট থেকে দেখাচ্ছে। ছোট্ট টমি ঘরের মধ্যে পেন্টিং করছে এবং জানলার বাইরে থেকে একটা শট আমরা দেখতে পাই। যাই হোক, টমি ভুলবশত পেন্টিং করতে করতে তার রংটা নিচে ফেলে দিয়েছে। এখন জেসকে সেটাও পরিষ্কার করতে হবে, এবং সেটা পরিষ্কার করার দরুন সে যে ড্রেসটা পরেছিল সেটাতে সেই রংটা লেগে যায়। যাই হোক, জেস তখন একটা কলিং বেলের আওয়াজ শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখে যে দরজায় তো কেউ নেই। সে তার প্রতিবেশীকেও জিজ্ঞেস করে, সেও কিছু দেখতে পায়নি। কি জানি। জেস তারপর ঘরে যায় এবং তারপরে আমরা দেখতে পাই যে তার ড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হতেও পারে এটা যে সে বাইরে যাবে সেই কারণে তার ড্রেসটা সে চেঞ্জ করেছে, কারণ সেটাতে তো রং লেগে গিয়েছিল। তো যেমনটা বললাম, তারা এখন বাইরে বেরোবে। তবে কোথায় যাবে? জেস যাবে তার বন্ধু গ্রেগের সাথে সাক্ষাৎ করতে। গ্রেগ তাকে ইনভাইট করেছে ঠিক 8:30টার সময়। তাকে সেই ট্রায়াঙ্গেল হারবারে পৌঁছাতে হবে, যেখান থেকে নৌকায় করে সে কোথাও একটা যাবে। তার ছেলে টমি, তার আচরণটা বড় ভিন্ন। সে কান্নাকাটি করছে, সে জেসকে দেখে ভয় পেয়ে যাচ্ছে। তবে কেন? হ্যাঁ, হতে পারে তার একটা রোগ রয়েছে, অটিজমের শিকার। তবে কিছু না কিছু দেখে তো সে ভয় পেয়েছে। যাই হোক, জেস তাকে কোনো মতে সেই গাড়িতে বসায় এবং গাড়িতে করে তারা বেরোচ্ছে সেই গ্রেগের সাথে সাক্ষাৎ করবে বলে। তারা গাড়ি করে যাচ্ছে এবং উপর থেকে একটা সিগালও, একটা পাখি, তাদের সাথে যাচ্ছে, এবং এই পাখিটাকে আমরা এরপরও বহুবার দেখব। তারপরে আমরা সেই ট্রায়াঙ্গেল হারবারটা দেখতে পাই, যেখানে গ্রেগ রয়েছে তার নৌকাটা নিয়ে, মানে তার বোট, এবং সেখানে গ্রেগের সাথে তার অন্যান্য কিছু বন্ধুরাও এসেছে সাক্ষাৎ করতে। তারা প্রত্যেকে বোটে করে ঘুরতে যাবে। গ্রেগের বন্ধু ডনিকে দেখতে পায়, সে সাথে দুটো মেয়েকে এনেছে। একটা হচ্ছে তার গার্লফ্রেন্ড স্যালি, এবং তার বেস্ট ফ্রেন্ড মানে সেই মেয়েটার বন্ধু যার নাম হচ্ছে হিথার। ব্যাপারটা হচ্ছে কি, সেই গ্রেগ নেই তার কোনো গার্লফ্রেন্ড, সেই কারণেই স্যালি তার বন্ধু হিথারকে তাদের সাথে এনেছে, যাতে গ্রেগ অ্যাটলিস্ট একটা গার্লফ্রেন্ড বানাতে পারে। যাই হোক, সেই মুহূর্তে গ্রেগের নজরটা পড়ে জেসের উপরে। জেস চলে এসেছে সেখানে সময় মতন, এবং দেখে মনে হচ্ছে যে গ্রেগ সবার থেকে বেশি জেসের উপরেই বেশি ইন্টারেস্টেড, তার উপরেই তার নজরটা বেশি। যাই হোক, গ্রেগের সাথে সেখানে আর একটা ছেলে উপস্থিত ছিল যার নাম হচ্ছে ভিক্টর। ভিক্টর ছেলেটা গ্রেগের সাথে এই বোটে কাজ করে। সে বাড়ি থেকে পালিয়েছে এবং এখানেই এখন বসবাস করে। সো সেই ভিক্টর জেসকে গ্রেগের কাছে নিয়ে আসে। তবে জেসের মুখটা দেখে বড় অদ্ভুত লাগছিল, যেন সে খুশি না বা কিছুই যেন একটা হয়েছে। গ্রেগ ভিক্টরকে জিজ্ঞেস করে যে তার মুখটা এরকম বাংলার পাঁচের মতন কেন। ভিক্টর তো সেটার কারণ জানে না। তবে একই সাথে এখন প্রশ্ন করা হয় যে জেসের যে ছেলে অর্থাৎ টমি, সে কোথায়, কারণ তাকেও তো আনার কথা ছিল। জেস জানায় যে টমি এখন স্কুলে, তবে আজকে স্যাটারডে, হিসেব মতন স্কুল তো বন্ধ থাকে। যাই হোক, জেসের মুখটা দেখে মনে হচ্ছে যে তার মুডটা ভালো না, সেই কারণে তাকে বেশি একটা প্রশ্ন করার মতন কেউ বদার করছে না। সো আর কি, সব কিছু রেডি। তারা বোটে করে এখন বেরোবে, একটা ছোট ট্রিপ, এবং সেই সিগালটা, সেই পাখিটা সেখানে উপস্থিত ছিল। সে যেন সব কিছুর উপরেই নজর রাখছে। অন্যদিকে জেস সেই বোটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে, এবং ঘুমিয়ে সে একটা স্বপ্নও দেখে। সেই স্বপ্ন দেখে যে বিচের মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং সমুদ্রের ঢেউ এসে তার গায়ে লাগে। বাই দ্য ওয়ে, এই স্বপ্নটারও একটা মানে রয়েছে। ঘুম থেকে উঠে সে গ্রেগের সাথে সাক্ষাৎ করে। আমরা বুঝতে পারি যে জেসের প্রতি গ্রেগের একটা ফিলিং রয়েছে। হিথার নামক সেই মেয়েটা গ্রেগের সাথে লাইন মারার চেষ্টা করছে, তবে গ্রেগ জেসকেই বেশি সময় দিচ্ছে, এবং গ্রেগ চেয়েছিল যে জেস যাতে এখানে আসুক। তবে আজকে জেসের আচরণটা একটু ভিন্ন, মানে এরকম জেসকে সে এর আগে কোনোদিন দেখেনি। তবে আচমকা সেখানে একটা অদ্ভুত ফেনোমেনা সবাই লক্ষ্য করতে পারে। নৌকার পাল তো তারা তুলেছে, তবে আচমকা সেখানে হাওয়া বন্ধ হয়ে গেছে, মানে কোনো বাতাস নেই। এবং এরকম ফেনোমেনা তারা কোনোদিন লক্ষ্য করেনি। মানে সমুদ্রে যেতে যেতেই যেখানে 1 মিনিট আগেও সেখানে চরম হাওয়া দিচ্ছে, সেখানে হাওয়া সম্পূর্ণভাবে গায়েব। বড় স্ট্রেঞ্জ, তাই না? এবং এখন থেকেই আপনাদেরও মাথা ব্যথা শুরু হবে, লিটারালি মাথা ব্যথা শুরু হবে।
তো আচমকা সেখানে তো বাতাস বন্ধ হয়ে গেছে এবং দূর থেকে একটা ইলেকট্রিক্যাল স্টর্ম আসছে, একটা ঝড় আসছে, বজ্রপাত হচ্ছে, সেটা তাদের দিকেই ধেয়ে আসছে। যাই হোক, তাদের চিন্তা নেই, তাদের সেই বোটে ইঞ্জিন চালিয়ে তারা তো চলে যেতে পারবে। তখন গ্রেগ কোস্টগার্ডের সাথে কথা বলার চেষ্টা করে রেডিওর মাধ্যমে। তাকে জানতে হতে হবে যে আদৌ আবহাওয়া খারাপ নাকি। তবে সিগন্যাল সেখানে খুবই উইক ছিল এবং তাদের কথা বলার দরুন সেখানে আর একটা সিগন্যাল তারা ক্যাচ করে, একটা মেয়ের গলা। সে সাহায্য চাইছে, সে বলছে যে কেউ একজন তাদেরকে হত্যা করার চেষ্টা করছে এবং সে সবাইকে হত্যা করে দেবে। এখানে কেউ বলতে একটা মেয়ের কথা সে উল্লেখ করেছে। সব কিছু শুনতে না শুনতেই কানেকশন সেখানে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আচমকা সেখানে একটা বড় ঢেউ চলে আসে। মানে তারা জাস্ট লোকানোর সময় পায়নি, সেই ঝড় এবং একটা বড় ঢেউ জাস্ট নিমেষের মধ্যে সেখানে চলে আসে। তারা সেই বোটের মধ্যে তো লোকায়, তবে সেই ঢেউ থেকে তো সবাই বাঁচতে পারে না। বিশেষ করে হিতার নামক সেই মেয়েটা, তাকে আর খুঁজেই পাওয়া যায় না। তো একটা চরম ধকলের পর জেস এবং তার বন্ধুরা বেঁচে রয়েছে, শুধু হিতেরকে পাওয়া যাচ্ছে না। তাদের সেই বোটটা সেটা ভেঙে চড়ে উল্টে গেছে, মানে সেটাকে আর কোনোভাবে ব্যবহার করা যাবে না। সমুদ্রের মাঝে কখন সাহায্য আসবে তারা জানেও না। জেস সেখানে সেই সিগার লক্ষ্য করতে পারে, সেই পাখি, এবং দূরে লক্ষ্য করতে পারে যে একটা জাহাজ তাদের দিকে আসছে। তারা খুবই খুশি যে যাক, একটা সাহায্য তো আসছে। বৃহৎ একটা জাহাজ, যে জাহাজটার নাম হচ্ছে এওলাস, সামনেটাই লেখা রয়েছে সেই নামটা। জাহাজটা ধীরে ধীরে তাদের সামনে চলে আসে এবং গ্রেগ সেই জাহাজে কোনো একটা মানুষকে তো দেখেছে, যদিও পুরো জাহাজটা ফাঁকা, জাস্ট একজনকে সে লক্ষ্য করতে পেরেছে যে আচমকা চলে যায়। সো গ্রেগ এবং তার বন্ধুরা সেই জাহাজের মধ্যে উঠে পড়ে এবং অন্যান্য মানুষদের ডাকা শুরু করে। তবে এত বড় একটা জাহাজ সম্পূর্ণ খালি, জাস্ট একটা সিঙ্গেল মানুষও নেই সেখানে। প্রত্যেকের আওয়াজ একেবারে ইকো হচ্ছে আর কি। তারা সেই জাহাজে ঘুরে বেড়াচ্ছে। গ্রেগ যেতে চায় সেই ক্যাপ্টেন্স ব্রিজে, যেখানে সম্ভবত সেই ক্যাপ্টেনের সাথে তারা সাক্ষাৎ করতে পারবে, মানে এই জাহাজের ক্যাপ্টেন। তবে আমাদের জেস, তার সেখানে একটা চরম ডেজাভু ফিল হচ্ছে। ডেজাভু অর্থাৎ ওই আমাদের মাঝে মাঝে এরকম একটা ফিল আসে না, যে আমরা কিছু দেখলাম এবং মনে হলো যে এই জিনিসটা তো আমরা আগেও দেখেছি। সে ফিল করতে পারছে যে এই জিনিসটা আগেও বা হয়েছে, বা এই স্থানটাকে সে আগেও দেখেছে। যাই হোক, সেখানে সেই জাহাজের একটা পুরনো মডেল, তার ছবি ছিল এবং আমরা জানতে পারি যে সেই জাহাজটা 1932 সালের। মানে কতটা পুরনো, এত পুরনো জাহাজ কেউ ব্যবহার করে আমি তো জানি না। কিন্তু সেখানে তারা একটা ইন্টারেস্টিং জিনিস ডিসকভার করে। জাহাজটার নাম হচ্ছে এওলাস। এওলাস হচ্ছে একটা গ্রিক দেবতার নাম। সে হচ্ছে বাতাসের দেবতা এবং তার ছেলের নাম হচ্ছে সেসিফাস। সে একটা মানুষ ছিল যে মৃত্যুর সাথে চিট করেছিল, অর্থাৎ মৃত্যুকে ছলনা দিয়েছিল, আর সেই কারণে তাকে একটা শাস্তিও পেতে হয়। তার শাস্তি হচ্ছে তাকে একটা বোল্ডার, একটা পাথর গড়িয়ে গড়িয়ে পাহাড়ের একদম উঁচুতে নিয়ে যেতে হবে। তবে যতবারই সে পাহাড়ের একদম উঁচুতে নিয়ে যাচ্ছে, তখনই সেই বোল্ডারটা আবার গড়িয়ে পাহাড়ের একদম নিচে চলে যাচ্ছে। এটা হচ্ছে একটা নেভার এন্ডিং পানিশমেন্ট, একটা কঠোর শাস্তি, যে সে কোনোবারই সেই পাথরটাকে পাহাড়ের উপরে নিয়ে যেতে পারছে না, কারণ প্রতিবারই সেটা ব্যর্থ হচ্ছে এবং গড়িয়ে নিচে চলে আসছে। এবং এই ছবিটার বেশ কিছু মিমসও আপনারা দেখতে পেয়েছেন। ছবিতে যে মানুষটা রয়েছে সেটা হচ্ছে সাসিফাস, যে হচ্ছে এওলাসের ছেলে। এওলাস হচ্ছে জাহাজটার নাম। সো এই গ্রিক দেবতা সাসিফাস নামক সেই মানুষটা এবং তার শাস্তি, এই প্রত্যেকটা জিনিসের সাথে এই গল্পের ডাইরেক্ট কানেকশন। যেতে যেতে তারা সেখানে একটা চাবির রিং পায়, যার মধ্যে কিছু চাবি রয়েছে এবং জেস দেখে বুঝতে পেরে যায় যে এটা তো তার বাড়ির চাবি। সত্যি তো তাই, সেই রিং এর মধ্যে তার ছেলে টমির ছবিও তো রয়েছে। তবে কে করতে পারে এই কাজটা? তারা মনে করছে যে হিতার নামক তাদের যে বন্ধুটা, যে সেই ঝড়ের সময় তাদের থেকে আলাদা হয়ে গেছিল, সে হয়তো তাদের সাথে এরকম একটা নোংরা মজা করছে, লুকোচুরি খেলছে তাদের সাথে, হতেই পারে। তারা সেই জাহাজে আর একটা স্থানে গিয়ে পৌঁছায়, যেখানে সম্ভবত মিউজিক প্লে করা হতো এবং সেখানে আমরা একটা ড্রাম টাইপের কিছু দেখতে পাই, এক টাইপের বাদ্যযন্ত্র। এবং এই ছবিটাও আপনারা নিজেদের মাথায় গেঁথে নিন, এই জিনিসটাকে আমরা পরে দেখব। সো তারা প্রত্যেকে চেঁচিয়ে চেঁচিয়ে সেই হিদারকে ডাকছে। কোনো মানুষ তো এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেই জাহাজের মধ্যে যে ঘড়িটা রয়েছে সেটা সময়টাও ভুল, সেখানে সময় রয়েছে 8:17। অন্যদিকে গ্রেগ তার ঘড়ি লক্ষ্য করে, যেখানে সময় রয়েছে 11:30। এখন হতেই পারে এই জাহাজটার ঘড়িটা খারাপ, তাই বলে কি জেসের হাতে যে ঘড়িটা রয়েছে সেটাতেও 8:17 টাইম রয়েছে? এটা কি করে সম্ভব? এখন জেসের ঘড়ি এবং এই জাহাজের ঘড়ি তো একসাথে খারাপ হতে পারে না, মানে যদি হয় তো তাহলে সেটা একটা ভয়ানক কোইন্সিডেন্ট। যাই হোক, জেস সেখানে কোনো একটা মানুষকে লক্ষ্য করতে পারে যে সম্ভবত লুকিয়ে লুকিয়ে তাদের উপর নজর রাখছিল। কে সেটা তো জেস দেখতে পায়নি। এখন জেসের কথা মতো ভিক্টরও চলে যায় দেখার জন্য যে আদৌ সেখানে কোনো মানুষ আছে নাকি। গ্রেগ মনে করছে যে জেসের হয়তো মাথাটা খারাপ হয়ে গেছে, মানে এই জাহাজের ঘরগুলো যেন সে আগে দেখেছে। তারপরে এখানে একটা আচমকা মানুষকে সে দেখতে পায় এবং তাদের সেই জার্নির প্রথম থেকেও তার আচরণটা অদ্ভুত ছিল। সম্ভবত তার কোনো মাথার সমস্যা হয়েছে। গ্রেগ তাকে জিজ্ঞেস করে যে তোমার সমস্যাটা কি হয়েছে, তোমার ছেলের জন্য কি তোমার কোনো প্রবলেম হচ্ছে, তোমার মধ্যে কি কোনো গিল্টি ফিল হচ্ছে? এখন গিল্টি তো আমরা তখনই ফিল করি যখন আমরা কোনো খারাপ কাজ করি। তো আমরা জেসকে তো কোনো খারাপ কাজ তো এখনো করতে দেখিনি, তো তার মধ্যে একটা গিল্ট কেনই বা কাজ করবে? আসলে এই স্টোরিটা, এই গল্পটা
প্রথম থেকেই আমাদের হিন্ট দেওয়া শুরু করেছে, আপনাকে শুধু সেটাকে ক্যাচ করতে হবে। সো তারা দুজন সেখানে একটা সিঙ্কের আওয়াজ পায়, কেউ কল খোলা রেখেছে, সেখানে একটা ঘর ছিল, সেই ঘরের মধ্যে যখন তারা প্রবেশ করে আমরা সেখানে আয়নাতে জেসের 3টে রিফ্লেকশন দেখতে পাই, এবং এই শটটাও কিন্তু কোনো র্যান্ডাম শট না। তারা সেই ঘরে প্রবেশ করে এবং বেসিনের সামনে যে আয়নাটা থাকে না, সেখানে রক্ত দিয়ে লেখা রয়েছে গো টু থিয়েটার, মানে এই জাহাজে আর একটা থিয়েটার হল রয়েছে, সেখানে তাদেরকে নাকি যেতে হবে। তবে কে লিখেছে রক্ত দিয়ে এটা? এবং মজার ব্যাপার হচ্ছে সেখানে আমরা জেসের 3টে প্রতিচ্ছবি দেখতে পারি এবং তারা রয়েছে 3rd ফ্লোরের, অর্থাৎ 3 তলায়। সো নাম্বার 3 এই সংখ্যাটা এখানে একটা কমন হয়ে গেছে। অন্যদিকে ভিক্টর সেই অচেনা মানুষটাকে খুঁজছিল, মানে জেস নাকি একটা মানুষকে দেখেছিল, তারই তো পিছু সে করছিল, এবং সে কোনো একটা আওয়াজ পেয়েছে বাইরে, এবং সেটারই খোঁজ করতে করতে ভিক্টর বাইরে যায়। একই সাথে স্যালি এবং ডাউনি, তারা দুজনও সেখানে রয়েছে। তারাও সেখানে ফ্লোরে কিছু রক্ত দেখতে পায়। কার রক্ত এটা হতে পারে কে জানে। ডাউনি তখন বলতে থাকে যে যারই রক্ত হোক থাকুক গিয়ে, চলো আমরা থিয়েটারে যাই। এখন তারা থিয়েটারে কেন যাবে? একটু আগে আমরা দেখলাম যে সেই ঘরে রক্ত দিয়ে লেখা ছিল গো টু থিয়েটার, মানে তোমরা থিয়েটারে যাও। কেউ তো লিখেছিল, কে লিখেছিল আমরা জানি না, তবে সেই ঘরের মধ্যে ছিল জেস এবং গ্রেগ। স্যালি এবং ডাউনি তো সেখানে ছিল না, তো তারা থিয়েটারে যাওয়ার কথা কেন বলছে? কেউ তো তাদের বলেছে। কথা মতন তারা থিয়েটারে গিয়ে পৌঁছায়। অন্যদিকে আমরা জেসকে দেখতে পাই যে আলাদা হয়ে গেছিল গ্রেগের থেকে, সে ভিক্টরকে দেখতে পায়। ভিক্টর ছিল চরম আহত, তার মাথায় কিছু একটা হয়েছে, একটা ক্ষতচিহ্ন আমরা দেখতে পাই, এবং সে সরাসরি জেসের উপরে আক্রমণ করে দেয়। সে জেসকে হত্যা করার চেষ্টা করে। তো সেখানে হাতাহাতির দরুন জেস কোনো মতে নিজের জানটা তো বাঁচায়, সম্ভবত ভিক্টর মারা যায়। তবে ভিক্টরের এরকম অবস্থা করলই বা কে? যাই হোক, জেস তৎক্ষণাৎ দৌড়ে চলে যায় থিয়েটারে এবং সেখানে গিয়ে দেখতে পায় গ্রেগের মৃতদেহ পড়ে রয়েছে, যার পাশে স্যালি এবং ডাউনি বসে রয়েছে। তারা জেসকে দোষারোপ করছে। আসলে গ্রেগ নাকি মারা যাওয়ার আগে বলেছিল যে তার উপর যে গুলিটা চালানো হয়েছে সেটা জেস চালিয়েছে। তবে আমরা তো এরকম কোনো সিন দেখিনি। জেস তো নিজেও জানে না যে সে আবার কখন গুলি চালালো। হ্যাঁ, একটু আগে সে গুলি চালানোর আওয়াজ শুনেছে, তবে সে তো চালায়নি। অন্যদিকে ডাউনি তখন জেসকে প্রশ্ন করে যে সে কেন তাদেরকে এই থিয়েটারে আসতে বলল। ওয়েল, একটু আগেই আপনাদের আমি বললাম যে কেউ তো এদের দুজনকে থিয়েটারে যেতে বলেছে। জেস তো একদম অবাক এটা শুনে যে সে কখন তাদেরকে বলল সেই থিয়েটারে যাওয়ার কথা। প্রত্যেকে তাকে দোষারোপ করছে, আর সেই মুহূর্তে উপরে একটা স্থান থেকে কেউ একজন শটগান দিয়ে এলোপাথারি গুলি চালানো শুরু করেছে, যে গুলিতে স্যালি এবং ডাউনি তারা কেউ বাঁচতে পারে না। সো সেখানে আরেকটা মানুষের তো উপস্থিতি ছিল। মুখোশ পরা সেই মানুষটা হাতে শটগান নিয়ে এলোপাথারি গুলি চালাচ্ছে, জেসকে হত্যা করার চেষ্টা করছে। তবে জেস কোনো মতে নিজের জীবনটা বাঁচায় এবং লাস্টে দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। সেই মুখোশধারী মানুষটা লাস্টে ফেসে যায় এবং সে জেসকে বলতে থাকে যে এখান থেকে বেরোনোর ওই একটাই রাস্তা আছে, তাদেরকে হত্যা করো। তবে জেস বুঝতেই পারছে না যে এই কথাগুলোর মানেটা কি। জেস তার উপর আক্রমণ করতেই যাবে এবং সেই মুখোশ পরা মানুষটা সেই জাহাজ থেকে নিচে পড়ে যায়। তো এখন আমরা বলতে পারি যে এই জাহাজে জাস্ট জীবিত একজনই রয়েছে, সেটা হচ্ছে জেস। আচমকা সে সেখানে একটা মিউজিকও শুনতে পায়। সেই পুরনো ডিস্কগুলো বাজছে এবং সম্ভবত মেশিনটা খারাপ হয়ে গেছে, কারণ একটাই মিউজিক বারবার করে লুপে বাজছে। জেস সেটাকে চেঞ্জ করার চেষ্টা করে এবং সেখানে কিছু মানুষের চেঁচামেচির আওয়াজ শুনতে পায়, এবং সে যখন সেই জাহাজ থেকে দেখার চেষ্টা করে যে বাইরে কিসের চেঁচামেচি, সে লক্ষ্য করতে পারে যে তাদেরই সেই গ্রুপ নিচে সেই উল্টে যাওয়া বোটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যে এই জাহাজটাকে দেখে খুবই খুশি। এবং এই দৃশ্যটা দেখে জেসের লিটারালি পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতন অবস্থা। সে সেই দৃশ্যটা দেখতে পায় যেটা একটু আগে তাদের সাথেই হয়েছে। সেই নিচে তার বন্ধুরা রয়েছে। ডাউনি সেখানে বলে ওঠে যে সেই জাহাজে যেন সে কোনো একটা মানুষকে দেখেছিল। কাকে দেখেছিল? আসলে সে জেসকে দেখেছিল, তবে সূর্যের আলোটা এমনভাবে পড়েছিল যে তার মুখটা বোঝা যায়নি। জেস কনফিউজ যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সেই মিউজিকটা আবার চেঞ্জ হয়ে এরকম লুপেই বাজছে, যেন ক্যাসেট খারাপ হয়ে গেছে। তবে শুধু তাই না, সেখানে সিনেমার ফ্রেমগুলো আমরা বারবার করে চেঞ্জ হতে দেখি, যেটাকে আমরা স্টার্টার বলি। তো আমি যখন এই সিনটা দেখছিলাম তখন মনে হচ্ছিল যে হয়তো এই সিনেমাতেই কোনো সমস্যা রয়েছে, তারা হয়তো এই জিনিসটা লক্ষ্য করতে পারেনি। তবে পরে রিয়েলাইজ করলাম যে পরিচালক যেখানে সম্পূর্ণ মাথা, ব্রেন, কিডনি, পাকস্থলী, হার্ট সব গুজে দিয়েছে যে সিনেমাতে, সেই সিনেমাতে এত ছোটোখাটো সিলি মিস্টেক তো তারা করবে না। খেলা হচ্ছে এখানে সময়ের, এবং এই সময়ের ঘুলুক ধাঁধাতে যখন আপনি ফেসে যাবেন সেটাকে বলা হয় টাইম লুপ, যে সময়টা কখনো শেষ হওয়ার না। সো জেসের বন্ধুরা আপাতত সেই জাহাজে উঠে পড়েছে, একই জিনিস আবারও পুনরাবৃত্ত হচ্ছে। তো এবার আমাদের কিছু কিছু জিনিস সেন্স মেক করছে, মানে একটু আগে যে জিনিসগুলো লজিক খুঁজে পাচ্ছিলাম না। ঠিক যেমন স্যালি এবং ডাউনিকে কে বলেছিল সেই থিয়েটারে যেতে, এবং গ্রেগকে নাকি জেস গুলি মেরেছিল, যেখানে আমরা জেসকে দেখেছিলাম যে সে তো গুলি মারেনি। তো এই অদ্ভুত প্রশ্নগুলোর একটা একটা উত্তর এখন আমাদের কাছে আসছে। তবে বলে রাখি যে এটা তো জাস্ট শুরু, গল্প আরও কয়েক গুণ জটিল ভাই।
সো আমাদের জেস লুকিয়ে লুকিয়ে নিজের বন্ধুদের উপরে নজর রাখছে যারা একটু আগেই মারা গেছে। সে নিজেকেও নিজের সামনেই দেখছে যে জিনিসটা মেনে নেওয়াটা তার পক্ষে খুবই কঠিন, মানে লিটারেলি সে পাগল হয়ে যাচ্ছে। তার পকেটে তার চাবিটা ছিল যেটা আচমকা পড়ে যায় এবং সেই বাকি লোকেরা সেই চাবিটা খুঁজে পায় এবং সেই নতুন যে টিম, যেটাকে আমি টিম 2 বলতে পারি, অর্থাৎ 2 নম্বর দল, সেই দলে যে জেস রয়েছে সে সেই চাবিটা খুঁজে পায় এবং বলে যে এটা তো আমার, আর এই ঘটনাটা তো একটু আগেই ঘটেছে। দেখুন এইটুকুনি দেখেই আপনারা বুঝে গেছেন যে জেস এই মুহূর্তে একটা টাইম লুপের মধ্যে রয়েছে, যে সময়টা বারবার পুনরাবৃত্ত হচ্ছে এবং কেউ যদি লুপে ফেসে যায় সে সেই লুপটাকে চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ লুপে যে ইভেন্টগুলো ঘটছে, যে ঘটনাগুলো ঘটছে সেটা হবেই, সেটা পরিবর্তন করার নেই। আপনাকে পরিবর্তন যদি করতে হয় তো এই লুপটাকে ভাঙতে হবে, আপনাকে জানতে হবে যে এই লুপটা শুরু হয়েছে কেন বা কোথা থেকে। তো যাই হোক, আপনাদের বোঝার স্বার্থে দলের এক একটা নাম্বার আমি দিয়ে দিয়েছি, 1, 2, 3। তো প্রথম দল থেকে তো সবাই মরে গেছে, শুধু জেস বাকি রয়েছে। তো সেই প্রথম দলের জেস বা প্রথম জেস সেই জাহাজে ভবঘুরের মতন ঘুরে বেড়াচ্ছে এবং 2 নম্বর দলের জেসের উপরে নজর রাখছে। সেই কাচের মধ্যে সেই লেখাটা দেখতে পায় যে গো টু থিয়েটার, এবং এটা এখনও জানা যায়নি যে কে এই কাচের মধ্যে লিখেছিল এই জিনিসটাকে। যাই হোক, সে তো লুকিয়ে লুকিয়ে নজর রাখছে এবং 2 নম্বর দলের জেস সম্ভবত সেটা আয়নায় দেখে নিয়েছে বা তার একটা রিফ্লেকশন দেখে নিয়েছে। সেই কারণেই তো সেই প্রথম জেস বলেছিল যে কেউ যেন তার উপর নজর রাখছিল বা তাদের উপর নজর রাখছিল। এখন প্রশ্ন হচ্ছে যে 1 নম্বর দলের জেস 2 নম্বর দলের উপরে নজর রাখছিল, তো 1 নম্বর দলের জেস যখন দেখেছিল যে তার উপর কেউ নজর রাখছিল, সে কোথায়? ওয়েল, এটার অ্যান্সারও একটু বাদেই পেয়ে যাবেন। তো সেই প্রথম জেস সেই ঘরগুলো থেকে বাইরে বেরিয়ে আসে একটু ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য। তবে সেখানে রেলিংয়ে সে রক্ত লক্ষ্য করতে পারে, কার রক্ত সেটা জানা যায় না। জলের মধ্যে সে একটা মৃতদেহ দেখতে পায় যেটাকে সেই সিগলসগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, যেটা তাদেরই একটা বন্ধু ডাউনির মৃতদেহ। এবং সেই মুহূর্তে সেখানে 2 নম্বর দলের ভিক্টর চলে আসে। এখন সেই 2 নম্বর দলের ভিক্টর এই প্রথম জেসকে দেখে অবাক হয়ে যায় যে সে তো নিচে ছিল, এত তাড়াতাড়ি উপরে সে আসলো কী করে। যাই হোক, জেস তাকে অনেক কিছু এক্সপ্লেন করার চেষ্টা করে যেগুলো শুনে কেউ বিশ্বাস করবে না। তাদের গোটা টিম মরে গেছে, সেই নিচে তারই একটা কপি রয়েছে যে গ্রেগের সাথে কথা বলছে। এই কথাগুলো সে ভিক্টরকে বোঝানোর চেষ্টা করে, তবে ভিক্টর প্রথম থেকেই তাকে পাগলই মনে করছিল। আর কি জেস তাকে বোঝাতে বোঝাতে এমন পর্যায়ে চলে যায় যে তাকে একটা ধাক্কা মারে এবং পিছনে একটা হুকে ভিক্টরের মাথাটা বাড়ি খায়। একটু আগে আমরা দেখেছিলাম যে ভিক্টরের মাথায় একটা চরম ক্ষত। জেস এখন বুঝতে পারে যে এই ক্ষতটা তার জন্যই হয়েছিল, সে সেখান থেকে চলে যায় তৎক্ষণাৎ। জেস মোটামুটি তো পাগলা ছিল, আর এইসব হওয়া দেখে সে আরও পাগলা হয়ে যাচ্ছে। সে একটা ঘরে গিয়ে পৌঁছায় যেখানে ভর্তি ভর্তি কাগজ ছেঁড়া পড়ে রয়েছে। সেখানে লেখা রয়েছে যে ইফ দে বোর্ড কিল দেম অল, এবং ভর্তি ভর্তি কাগজে ঠিক একই জিনিস লেখা রয়েছে। কথাটার মানে রয়েছে যে তারা যদি এই জাহাজে ওঠে তাহলে তাদেরকে হত্যা করে ফেলো। তবে কে লিখেছে এই লেখাগুলো? জেস তখন একই লেখা আর একটা কাগজের মধ্যে লেখে এবং মিলিয়ে দেখে যে তার হাতের লেখা এবং ওই লেখাগুলো একদম মিল খেয়ে যাচ্ছে। অর্থাৎ সেই লিখেছে, এবং একবার না বরং কয়েকবার। সেই লকার রুমে বেশ কিছু জামা কাপড়ও রয়েছে যেখানে সে সেই ড্রেসটা দেখতে পায়, যে ড্রেসটা পরেই সেই হত্যাকারীটা সবার উপরে গুলি চালিয়েছিল, যাকে জেস এই জাহাজ থেকে ফেলে দিয়েছিল। সেও তো জেসকে একটাই কথা বলেছিল যে তারা যদি জাহাজে ওঠে তো তাদেরকে হত্যা করে ফেলো। এবং জেস তখন সেই জাহাজে সেই লকার রুমের মধ্যে একটা আর্মরি লক্ষ্য করতে পারে যেখানে বহু বন্দুক এবং গুলি রাখা রয়েছে। জেস সেখান থেকে একটা বন্দুক নিয়ে নেয়। এখন সে কি তার এই বন্ধুদের অর্থাৎ 2 নম্বর দলের সবাইকে হত্যা করে ফেলবে? জেস বুঝতে পারছে না কি করবে, এবং তখনই সে লক্ষ্য করতে পারে যে তার গলায় যে নেকলেসটা রয়েছে সেরকম বহু নেকলেস সেখানে পড়ে রয়েছে, এবং সেটা দেখতে গিয়ে তার গলায় যে নেকলেসটা ছিল সেটাও সেখানে পড়ে যায়। দেখুন, লুপের এটাই তো নিয়ম যে যেটা হয়েছে সেটা হবে। জেস যে এখানে উকি মারতে গিয়ে তার যে নেকলেসটা নিচে পড়ে যেত, এটা হওয়ারই ছিল। তবে সেখানে তার একটা নেকলেস তো না, বরং ভর্তি ভর্তি নেকলেস রয়েছে। তার মানে কতগুলো জেস এখানে এসেছিল এবং কতগুলো এই মুহূর্তে উপস্থিত রয়েছে সেটা আমাদের চিন্তারও বাইরে। যাই হোক, জেস তো হাতে বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছে। তবে ডাউনি এবং স্যালি তারা যাচ্ছে থিয়েটারে। কেউ একজন বলেছে তাদেরকে থিয়েটারে যেতে হবে। অবশ্যই তাদের সাথে যে জেসটা রয়েছে অর্থাৎ 2 নম্বর দলের জেস, কারণ এটা তো সম্পূর্ণ 2 নম্বর দলই রয়েছে এখানে, তাদের মধ্যে তো কেউ বলেনি। 1 নম্বর দলের জেসকে আমরা এখানে দেখতে পাই, সেও তো এদের দুজনকে বলেনি সেই থিয়েটারে যেতে হবে। তাহলে কে বলেছে? অবভিয়াসলি সেখানে আর একটা তৃতীয় জেস তাহলে উপস্থিত রয়েছে, কি জানি। জেস তারপর ভিক্টরের সাথে সাক্ষাৎ করে। ভিক্টর খুবই কনফিউজ, কারণ সে তার নিজের চোখের সামনে 2টো জেসকে দেখতে পায়। প্রথম দলের জেস যার হাতে বন্দুক রয়েছে, এবং দ্বিতীয় দলের জেস যে এইসব দেখে একেবারে অবাক যে তারই আর একটা ভার্সন হাতে বন্দুক নিয়ে তার দিকে তাক করে রয়েছে। প্রথম জেস হাতে বন্দুক নিয়ে গুলিটা মেরেই দিত, তবে সে মারতে পারে না, এবং দ্বিতীয় দলের জেস এই দৃশ্যটা দেখে ভয়তে পালিয়ে যায়। এই দৃশ্যটা দেখে প্রথম দলের জেস খুবই খুশি এবং সে ভিক্টরকে বলে যে এই ঘটনাটা তো আগে ঘটেনি,
এটা নতুন ঘটেছে, হয়তো এই লুপটাকে সে ব্রেক করে দিতে পারবে। আদৌ কি তাই? হ্যাঁ, এটা তো সত্যি যে প্রথম দলের জেসের সাথে এই মুহূর্তটা আসেনি, মানে সে কিন্তু তার নিজের ভার্সনটাকে আগে দেখেনি। যাই হোক, সেখানে একটা গুলির আওয়াজ শুনতে পায়, সে জানে যে এটা থিয়েটারে হচ্ছে, সে থিয়েটারে চলে যায়। আমরা জানি যে থিয়েটারে মুখোশধারী একজন মানুষ ছিল যে সবার উপর গুলি চালাচ্ছিল, তবে সময় মতন এই প্রথম জেস সেখানে চলে আসাতে সে আর কাউকে হত্যা করতে পারে না। দ্বিতীয় দলের স্যালি এবং ডাউনি তারা তো অবাক, কারণ দ্বিতীয় দলের গ্রেগকে জেস নাকি গুলি মেরে হত্যা করেছে, এমনটাই সেই গ্রেগ বলেছিল, যেমনটা একটু আগেই দেখেছিলাম। তবে জেস জানে যে এরকম কিছুই না, এখানে একটা বড় কিছু ঘটছে। সে তাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করে, তবে কেই বা বুঝবে তার কথা। তারা চোখের সামনে তো এইটুকুনি তো দেখেছে যে মুখোশ পরা কেউ একজন তাদেরকে গুলি মারার চেষ্টা করছে এবং এই জেস এসে তাদেরকে সময় মতন বাঁচিয়ে দেয়। জেস তখন ডাউনির হাতে বন্দুকটা ধরিয়ে দেয় এবং বলে যে কেউ যদি আসে তো তাকে গুলি মারতে, সেটা যেই হোক। জেস চলে যায় ভিক্টরের কাছে, যে যথেষ্ট ঘায়েল ছিল, তবে ভিক্টর তো আর সেখানে নেই। কিছু রক্তের দাগ আমরা প্রথম থেকে দেখে আসছি নিচে পড়ে রয়েছে এবং হয়তো মনে হচ্ছে যে সেটা ভিক্টরেরই রক্ত, কারণ তারই তো মাথায় একটা চোট লেগেছিল। তবে সেই রক্তের দাগটা ধীরে ধীরে জাহাজের ধারে এসে শেষ হয়ে গেছে। মনে হচ্ছে যেন ভিক্টর সেই জাহাজ থেকে পড়ে গেছে। সেই রেলিংয়ে রক্তের দাগ আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারি, যেটা হয়তো ভিক্টরেরই রক্তের দাগ। অন্যদিকে প্রথম দলের জেস যেহেতু এখানে রয়েছে, তখন সেই দ্বিতীয় দলের স্যালি এবং ডাউনি কার দিকে গুলি চালাচ্ছে? ওয়েল, সেখানে আমরা আর একটা জেসকেও দেখতে পাই যার মুখে রক্তের দাগ তো রয়েছে। সেটা কি সেই 2 নম্বর দলের জেস, যাকে একটু আগে প্রথম জেস ছেড়ে দিয়েছিল? কিন্তু তার মুখে তো এরকম রক্তের দাগ আমরা দেখিনি। যাই হোক, ডাউনি এবং স্যালি তারা তো জানে না যে 1 নম্বর 2 নম্বর দল আবার কি। তারা জানে যে এটা জেস তাদের সাথেই রয়েছে এবং সেই জেস তাদেরকে নিয়ে যায় সেখান থেকে। সে জানায় যে ভিক্টর নাকি জাহাজ থেকে পড়ে মারা গেছে এবং সে তাদেরকে নিয়ে যাচ্ছে একটা নিরাপদ স্থানে। এই বলেই তাদেরকে একটা ঘরে নিয়ে যায় এবং ডাউনির গলায় একটা ছুরি চালিয়ে দেয় সে। স্যালিকে সে গুরুতর আহত করে। স্যালি সেখান থেকে কাতরাতে কাতরাতে পালায়। সো সেই কিলার জেস, হত্যাকারী জেস, সে যখন ডাউনিকে হত্যা করছিল সে বলছিল যে আমি আমার ছেলেকে ভালোবাসি, মানে সে যেন তার ছেলের জন্যই এই কাজগুলো করছে। কথার মানে তো এটাই দাঁড়াচ্ছে। তবে এটা কোন দলের জেস এটা তো আর আমি বলতে পারবো না। অলরেডি সেখানে আমরা ভর্তি ভর্তি কাগজ দেখেছি যেখানে একই লেখা রয়েছে, একই নেকলেস ভর্তি ভর্তি দেখেছি, তার মানে এখানে জেসও ভর্তি ভর্তি রয়েছে। তো অন্যদিকে সেই ঘায়েল স্যালি আহত অবস্থায় কোনো মতে সেই হত্যাকারী জেসের থেকে তো পালিয়েছে এবং সেই প্রথম জেস তাকে খুঁজে বেড়াচ্ছে কোথায়। প্রথম জেস কিন্তু এখনো হত্যাকারীতে পরিণত হয়নি, সে নর্মাল, সে সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। তবে স্যালি তো আর এইসব জানে না, সে তো জানে যে জেস সবাইকে হত্যা করছে এবং সে লুকিয়ে রয়েছে। স্যালি তখন কমিউনিকেশন রুম থেকে রেডিওর মাধ্যমে একটা SOS পাঠানোর চেষ্টা করে এবং এই কথাগুলোই তো আমরা প্রথমে শুনেছিলাম যখন তারা সেই বোটে ছিল। মনে আছে তো, গ্রেগ একটা SOS একটা সিগন্যাল রিসিভ করেছিল যেখানে একটা মেয়ে সাহায্য চাইছিল, বলছিল যে সে সবাইকে হত্যা করে দিচ্ছে। এইটাই হচ্ছে সেই কথা। মানে এই লুপ তার মানে অনেক আগে শুরু হয়েছে, তাদের এই জাহাজে ওঠার আগে থেকেই। এইটুকুনি তো আমরা কনফার্ম হলাম। যাই হোক, স্যালি সাহায্য চাইছে, তবে সিগন্যাল উইক হওয়ার কারণে কমিউনিকেশন তেমন হয় না। সো সেই প্রথম জেস ফাইনালি স্যালিকে খুঁজে পায়, অর্থাৎ দ্বিতীয় দলের স্যালিকে। স্যালি ক্যাতরাতে ক্যাতরাতে এমন একটা স্থানে গিয়ে পৌঁছায় যেখানে ভর্তি ভর্তি স্যালির মৃতদেহ। এই ঘটনা এর আগেও প্রচুর হয়েছে। স্যালি এখনও মনে করছে যে এই জেস হয়তো সবাইকে হত্যা করছে, এবং তবে জেস তাকে এক্সপ্লেন করবেই বা কী করে, কারণ সে নিজেও তো জানে না যে এখানে আসলেই কী হচ্ছে, তাকে বুঝতে হবে। আর তখনই সে বাইরে মারপিটের আওয়াজ শুনতে পাচ্ছে। আমরা দেখতে পাই যে কোনো একটা দলের জেস সেই হত্যাকারীটাকে একটা রড দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে তাকে জাহাজ দিয়ে ফেলে দেয়। যাকে হত্যা করা হয় সেটা সম্ভবত সেই হত্যাকারী জেস, সেটা কোন দলের সেটা আমরা জানি না। তবে যে জেস তাকে হত্যা করে সেটা সম্ভবত সেই দ্বিতীয় দলের। তবে এখানে ইভেন্টটা একটু চেঞ্জ হয়েছে। প্রথম জেসের সাথে সেই হত্যাকারীর যখন লড়াই হয়েছিল তখন সে কিন্তু সেই হত্যাকারীটাকে হত্যা করেনি। সেই হত্যাকারীটা সে কিন্তু এমনি জাহাজ থেকে পড়ে গিয়েছিল, সে মরেনি। তবে এই দ্বিতীয় জেস সেই হত্যাকারীটাকে লিটারেলি হত্যা করে জাহাজ থেকে ফেলে। তো ইভেন্ট কিছুটা চেঞ্জ হয়েছে এবার। যাই হোক, স্যালি এতটাই ঘায়েল ছিল যে সে মারা যায়। এটা তার নিয়তি যে স্যালি এই স্থানে এসেই মরবে, এবং তার মৃত্যুর সাথে সাথেই বাইরের সমুদ্রে বেশ কিছু মানুষদের চেঁচামেচির আওয়াজ শুনছি। আমরা দেখতে পাই যে সেই উল্টে যাওয়া নৌকাটার উপরে জেস এবং তার বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, এবং এটা হচ্ছে 3 নম্বর টিম, 3 নম্বর দল। এটা আমাদের প্রথম জেস দূর থেকে এই জিনিসটা দেখছে, তবে 2 নম্বর জেস যে সদ্য সেই হত্যাকারীটাকে হত্যা করেছে সে তো অবশ্যই সেই জিনিসটাকে দেখে শকড হয়ে যাবে, যেটা আমাদের প্রথম জেস হয়েছিল। যাই হোক, প্রথম জেস এখন অনেক কিছু দেখে নিয়েছে। সে বুঝে গেছে যে যখন তার প্রত্যেকটা বন্ধু মারা যাচ্ছে তখন সেই নৌকাটা আবার ফিরে আসছে।
দেখুন একটু আগে আপনাদের কিছু হিডেন ডিটেলসগুলো বললাম যে জেস যখন সেই ঘরটায় ঢুকেছিল তখন আয়নাতে তার 3টে রিফ্লেকশন দেখা গেছে, একই সাথে তারা 3 নম্বর ফ্লোরে ছিল এবং এখানেও আমরা একসাথে 3টে জেসকে দেখতে পারলাম, প্রথম জেস এবং 2 এবং সেই কিলার জেস একসাথে যে লড়ছিল। তো যাই হোক, সেই জাহাজে এখন জেসের বন্ধুরা আবার উঠেছে, এরা হচ্ছে 3 নম্বর দল। সেম জিনিস আবার ঘটছে যেটা একটু আগেই ঘটেছিল, তারা সম্পূর্ণ জাহাজে ঘুরে বেড়াচ্ছে, মানুষদের খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে প্রথম জেস এই জাহাজ থেকে পালানোর চেষ্টা করছে, তারা যে উল্টানো বোটটায় করে এসেছিল সেটা বহু দূরে চলে গেছে, কারণ তারা এই মুহূর্তে যে জাহাজটাতে রয়েছে সেটা তো চলছে। যাই হোক, প্রথম জেস সেই জাহাজের মধ্যে লুকিয়ে লুকিয়ে রয়েছে এবং প্রত্যেকটা ইভেন্ট দেখছে যেটা আগেই ঘটেছে। ঠিক যেমন ভিক্টরের মাথায় চোট লাগা, সে ভিক্টরকে আশ্বাস দেয় যে সে সব কিছু ঠিক করে দেবে। তারপর জেস সেই ঘরটাতে গিয়ে পৌঁছায় যেখানে হত্যাকারী জেস 2 নম্বর দলের ডাউনিকে হত্যা করেছিল। ডাউনির মৃতদেহটা সেখানে পড়ে রয়েছে এবং আমরা বুঝতে পারি যে ডাউনি তার নিজের রক্ত দিয়ে সেই কাঁচের মধ্যে জেস লিখেছে। হয়তো তখনই সেই বেসিনের সিঙ্কটা, জলের কলটা ওপেন হয়ে গেছিল। গল্পের শুরুতেই কিন্তু আমরা দেখেছিলাম যে সেই ঘরের বেসিনটা ওপেন ছিল, কিন্তু সেখানে কোনো মৃতদেহ ছিল না। সো কিছু কিছু ইভেন্ট তো চেঞ্জ হয়েছে, তবে কিছু কিছু সিমিলার রয়েছে। যাই হোক, আমাদের 1 নম্বর জেস ডাউনির সেই রক্ত দিয়ে সেই কাঁচের মধ্যে লিখে দেয় যে গো টু থিয়েটার, যে লেখাটা আমরা প্রথমেই দেখেছিলাম। তারপর সে ডাউনির মৃতদেহটা সেই সমুদ্রে ভাসিয়ে দেয়। সো এবার আমরা জানতে পারলাম যে একটু আগে ডাউনির যে মৃতদেহটা আমরা জলে দেখেছিলাম, যেটাকে সেই সিগলসগুলো খুঁটে খুঁটে খাচ্ছিল, সেটা কিভাবে সেই ইভেন্টটা হয়েছে। সে সেই মিউজিক রুমে চলে যায়, 3 নম্বর টিমের স্যালি এবং ডাউনিকে বলে দেয় যে থিয়েটারে আসার জন্য। সো এটার অ্যান্সারও আমরা পেয়ে গেলাম যে সেই প্রথম দলের ডাউনি এবং স্যালিকে কে বলেছিল যে থিয়েটারে আসতে। এটার অ্যান্সার পেয়ে গেলাম আমরা এখন, যে তারও আগে কোনো জেস এখানে ছিল। জেস এই কারণে তাদেরকে থিয়েটারে আসতে বলছে যাতে সে সবাইকে হত্যা করতে পারে, কারণ জেস বুঝে যায় যে সবাইকে যখন হত্যা করা হবে তখন এই মানুষগুলো আবার ফিরে আসবে এবং তখনই সে এই মানুষগুলোকে এই জাহাজে ওঠা থেকে আটকাতে পারবে। এরা যদি এই জাহাজে উঠে পড়ে তাহলে এদের আর কোনো চান্স নেই বাঁচার। সো প্রথম জেস সে আর্মরিতে গিয়ে বন্দুক নিয়ে নেয়, মুখোশ পরে তার মুখটা ঢেকে নেয় এবং শিকার বানায় গ্রেগকে। সে চায় না গ্রেগকে গুলি মারতে, জেসের মনে দৃঢ় বিশ্বাস যে সে সবাইকে হত্যা করে দিলে তখনই হয়তো সবকিছু ঠিক হবে, আর এখনই সে সেই হত্যাকারী জেসে পরিণত হয়, অর্থাৎ প্রথম জেস থেকে কিলার জেস, যে সেখানে গ্রেগ, স্যালি এবং ডাউনি 3 জনকেই হত্যা করে। তবে সেখানে সেই 3 নম্বর দলের যে জেস ছিল সে আবার পালিয়ে যায়। তো এতক্ষণে মাথাটা খাটিয়ে আপনারা বুঝে গেছেন যে কিভাবে এই সাইকেলটা পুনরাবৃত হয়েছে। 1 নম্বর জেস এখন কিলার জেসে পরিণত হয়েছে, হত্যাকারী জেসে, এবং যে 3 নম্বর জেস রয়েছে যে সেখান থেকে পালিয়ে গেল, সে এখন এই গল্পে 1 নম্বর জেসে পরিণত হয়েছে। আমার ভিডিওটা একটু রিওয়াইন্ড করতে পারেন, এবার দেখে নিতে পারেন যে সেই 1 নম্বর জেস প্রথমে কি করেছিল কিলারটার সাথে, তার সাথে একটা মারপিট হয়েছিল। ঠিক সেম জিনিসটা এখানে ঘটবে। হত্যাকারী জেস অর্থাৎ কিলার জেস, তাকে আর আমি এখন 1 নম্বর জেস বলছি না, তাকে আমি হত্যাকারী জেসই বলছি। সে সেই 3 নম্বর জেসকে হত্যা করার চেষ্টা করে, তবে স্বাভাবিকভাবেই নিজেকে হত্যা করাটা না বড় কঠিন, যেখানে সেই 3 নম্বর জেস বলছে যে আমাকে মেরো না, আমার একটা ছেলে রয়েছে। তবে যেটা হয়েছিল আগের বার, হত্যাকারী জেস কিন্তু জিততে পেরেছিল না। সে সেই 3 নম্বর জেসকে বলে দেয় যে এখান থেকে বেরোনোর একটাই উপায়, যে প্রত্যেককে হত্যা করো। সে 3 নম্বর জেসকে সেই কথাটাই বলে এবং সেই সমুদ্রে পড়ে যায়। ইয়েস, সে কিন্তু মরে না, সে পড়ে যায়। একমাত্র আমরা দেখেছিলাম যে 2 নম্বর যে জেস ছিল সে একমাত্র সেই কিলারটাকে হত্যা করে জলে ফেলে দেবে। তবে লুপ এখনো শেষ হয়নি। সেই হত্যাকারী জেস অর্থাৎ 1 নম্বর যে জেস ছিল, প্রথম গল্প যাকে দিয়ে শুরু হয়েছিল, সে তো জলে পড়ে যায় এবং সে মরে না, তার হুঁশ আসে এবং সে নিজেকে সমুদ্রের বিচে পায়। এরকমই তো একটা স্বপ্ন এই জেস সেই বোটের মধ্যে দেখেছিল। যাই হোক, সে বেঁচে আছে এবং সামনেই রাস্তা ছিল, বহু গাড়ি সেখান থেকে যাচ্ছিল এবং সে একটা গাড়িতে লিফট নিয়ে সরাসরি নিজের বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িতে গিয়ে জানলা থেকে লুকিয়ে লুকিয়ে সে নিজের ছেলের দিকে নজর রাখছিল এবং সিনেমার শুরুতেই আমরা এই শটগুলো দেখেছিলাম। আমরা দেখছিলাম যে জানলার বাইরে থেকে টমিকে দেখানো হচ্ছে, আসলে সেই প্রথম জেসিতে লুকিয়ে লুকিয়ে টমির উপর নজর রাখছিল। তবে সে দেখতে পায় যে সেখানে জেসের আর একটা ভেরিয়েন্টও রয়েছে। যাই হোক, টমি জানলার বাইরে তার নিজের মাকে একটা ভিন্নভাবে দেখে একটু অবাক হয়ে যায়, মানে চমকে ওঠে, এবং তার পাশে যে রংটা ছিল সেটা নিচে পড়ে যায় এবং সেই ঘরে যে জেস বসবাস করে সে টমির সেই রং ফেলাটা দেখে প্রচণ্ড রেগে যায়। সে একটা অ্যাবিউসিভ মাদার ছিল যে টমিকে সেখানে পেটানো শুরু করে। সো সেই বাড়িতে যে জেস বসবাস করে সে তো টমিকে চরম বকাঝোকা মারধর করছে এবং টমির পিতার নামে গালাগালি করছে। দেখুন, টমির তো কোনো দোষ না, এটা তার সমস্যা। হয়তো জেস সেটা মেনে নিতেই পারছে না, সে টমিকে পেটাতে থাকে, তার উপর অত্যাচার করতে থাকে, যেটা বাইরে দাঁড়িয়ে থাকা সেই 1 নম্বর জেস সহ্য করতে পারে না এবং বাইরে একটা কলিং বেল বাজিয়ে চলে যায়। মনে আছে তো গল্পের শুরুতে জেস তার ঘরের বাইরে একটা কলিং বেল শুনেছিল?
মানে এই যে জেস কলিং বেল বাজিয়েছে তার সাথেই তো এটা হয়েছিল। তো সেই ঘরোয়া জেস, মানে সেই ঘরে যে বসবাস করে, সে বাইরে বেরিয়ে দেখে কেউ তো নেই। আসলে সেই 1 নম্বর জেস, সে তো একটা ডিস্ট্রাকশন চেয়েছিল। সে চুপচাপ লুকিয়ে গ্যারেজে ঢুকে একটা হাতুড়ি নিয়ে চলে আসে এবং এই ঘরোয়া জেসকে হাতুড়ি পিটিয়ে হত্যা করে ফেলে। যে দৃশ্যটা টমি দেখে নেয়। ছোট বাচ্চার পক্ষে এরকম একটা ভয়ানক দৃশ্য দেখাটা খুবই ভয়ঙ্কর। সে ট্রমাটাইজ এবং জেস তাকে ঠান্ডা করার চেষ্টা করছে যে এগুলো কিছুই না, তার একটা দুঃস্বপ্ন। এবং গল্পের শুরুতেই আমরা এটা দেখেছিলাম যে জেস টমিকে শান্ত করার চেষ্টা করছে, অর্থাৎ সেই প্রথম জেসও অলরেডি আর একটা জেসকে হত্যা করে ফেলেছিল। যাই হোক, যে জেসটা মারা গেল তাকে তো আমি ঘরোয়া জেস বলছি। তার মৃতদেহ ব্যাগের মধ্যে পুড়ে 1 নম্বর জেস সেটাকে গাড়িতে ঢুকিয়ে দেয়। জেস তখন গ্রেগের পাঠানো সেই স্টিকারটাও দেখতে পায়। গ্রেগ তাদেরকে সেই ট্রায়াঙ্গেল হারবারে ইনভাইট করেছিল, তারা নৌকায় করে একটা ছোট ট্রিপে যাবে এবং গ্রেগ চেয়েছিল যে জেস যাতে টমিকে আনে। তবে প্রথম সেই জেস তো টমিকে এনেছিল না, তবে এখন সে টমিকে নিয়ে যাচ্ছে। গাড়িতে করে তারা যাচ্ছে এবং একটা সিগাল তাদেরকে ফলো করছে। গাড়ি চালাতে চালাতে জেস তার ছেলেকে বোঝানোর চেষ্টা করছে যে তার মা এত খারাপ না, মা খুবই ভালো, তাকে খুবই ভালোবাসে। সে বুঝতে পেরেছে নিজের ভুলটা, যে সে তার ছেলের উপরে কত অত্যাচার করেছে, যে ভুলটা সে আর দ্বিতীয়বার করবে না। এবার সে টমিকে মন খুলে ভালোবাসবে। আর এমনই মুহূর্তে একটা সিগাল তাদের গাড়িতে এসে বাড়ি খায়, যার রক্তটা কাঁচে লেগে যায়। বাইরে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু বাচ্চারা কিছু মিউজিক প্র্যাকটিস করছিল, যেমন ব্যান্ড পার্টি হয় না। এই সিনটার ব্যাপারে একটু বাদে বলছি। তো জেস সেই মৃত পাখিটাকে জলে ফেলে দেওয়ার চেষ্টা করে, তবে সে যেখানে ফেলে সেখানে এরকমই ভর্তি ভর্তি পাখি ছিল। জেস সেটা লক্ষ্য করে এবং বোঝে যে সেই লুপ এখনো চলছে। এই ঘটনা আগেও ঘটেছে, সে হাজার করেও কিছু পরিবর্তন করতে পারবে না। তবে কি পরিবর্তন সে করতে চাইছে এটাই তো আমরা এখনো বুঝতে পারছি না। তারা সেখান থেকে গাড়ি করে তো বেরোয়, তবে কাছে যে পাখিটার রক্তটা লেগে রয়েছে সেটা দেখে টমি প্যানিক হয়ে যায়। জেস একটু রেগে যায়, একই সাথে সে টমিকে ঠান্ডা করারও চেষ্টা করে, সে রক্তটাকে মোছার চেষ্টা করে, তবে টমি কোনো মতেই শান্ত হচ্ছে না। টমিকে শান্ত করতে গিয়েই জেসের নজরটা ড্রাইভিং থেকে সরে যায় এবং একটা ট্রাকের সাথে তাদের গাড়িটা মুখোমুখি ধাক্কা লাগে। কিছু সময় পরে আমরা দেখতে পাই সেই দুর্ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হয়েছে। সেই বাচ্চাগুলো মিউজিক প্র্যাকটিস করছিল না, সেই ব্যান্ড পার্টি, তারই মধ্যে একটা বাচ্চা সেখানে রয়েছে হাতে ড্রাম নিয়ে, যে ড্রামটাতেও AO লেখা রয়েছে। জাহাজটার নামও ছিল এওলাস এবং সেখানকার সেই মিউজিক রুমে এরকমই তো একটা ড্রাম ছিল। সেই জাহাজটা রিয়েলিটির সাথেই কানেক্টেড, তবে সেটা কাল্পনিক। আমরা দেখতে পাই জেসের মৃতদেহ পড়ে রয়েছে। অবভিয়াসলি এটা হচ্ছে সেই ঘরোয়া জেস যার ঘরোয়া ড্রেস পরা রয়েছে, তাকেই তো ব্যাগের মধ্যে পুড়ে নিয়ে যাচ্ছিল এই জেস। তো হয়তো তার ব্যাগ থেকে বডিটা বাইরে বেরিয়ে গেছে, তাই কি মনে তো হয় না যে ব্যাগ থেকে এরকমভাবে বডি বাইরে যায়। যাই হোক, পাশে টমিরও মৃতদেহটা পড়ে রয়েছে, যাকে সবাই বাঁচানোর চেষ্টা করছে। এবং যে জেস গাড়ি চালাচ্ছিল, অর্থাৎ সেই 1 নম্বর জেস, সে একটা পাশে দাঁড়িয়ে রয়েছে। তার শরীরে কোনো ক্ষতচিহ্ন আমরা দেখতে পাই না, একদম ফ্রেশ। তাহলে এটা কি জেসের আত্মা? ওয়েল, সেটাই বলছি। পিছন থেকে একটা ট্যাক্সি ড্রাইভার চলে আসে, যে জেসকে বলতে থাকে যে এখানে অপেক্ষা করার কোনো মানে নেই, কারণ সেই ছেলেটাকে তো কেউ বাঁচাতেই পারবে না। টমির কথা হচ্ছে, টমি মারা গেছে, তার বাঁচার আর কোনো চান্স নেই। জেস তাকে জিজ্ঞেস করে যে কে তুমি? সেই ট্যাক্সি ড্রাইভারটা বলে যে আমি তো জাস্ট একটা ড্রাইভার। ড্রাইভারদের কাজ কি? প্যাসেঞ্জারদের বা মানুষদের তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। তবে জেসের এখন গন্তব্যস্থল কোনটা? সে যেতে চায় সেই হারবারে, গ্রেগ যেখানে তাকে ইনভাইট করেছিল। গল্প সেই প্রথম জায়গাতে চলে যায় যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। সেই ড্রাইভার জেসকে সেই হারবারে পৌঁছে দেয়। জেস গাড়ি থেকে তো বাইরে বেরোয়, তবে সে ড্রাইভারকে প্রমিস করে যে সে ফিরে আসবে, কারণ সেই ড্রাইভার জানায় যে সে মিটারটাকে চালু রেখেছে। তবে জেস কি ফিরে আসবে? সে তার আপ্রাণ প্রচেষ্টা এখনও চালিয়ে যাবে, এই লুপটাকে সে কন্টিনিউ করেই যাবে। শুরুতে যেটা হয়েছিল, তার মুখটা একদম মনমরা, যেন কিছু একটা হয়েছে। এতক্ষণ ধরে যেটা দেখলাম সেটাই তো হয়েছে। সে গিয়ে গ্রেগের সাথে সাক্ষাৎ করে, গ্রেগ তার বাকি বন্ধুদের সাথেও জেসের সাক্ষাৎ হয় এবং তারা জেসকে নিয়ে চলে যায় সেই সমুদ্রে, যেখান থেকে এই সাইকেলটা, এই সময়ের গোলকধাঁধাটা চলতেই থাকে। সেই পাখিটা তখনও সেখানে বসেছিল, যে প্রথম থেকে সব কিছু নজর রাখছে। তবে কে সেই পাখিটা এবং কে এই ট্যাক্সি ড্রাইভারটা? ওয়েল, এই সিনেমাগুলো এমনভাবে বানানো হয় যে কমপ্লিটলি দর্শকদের উপর ছেড়ে দেওয়া হয়। আপনি নিজের মতন করে গল্প সাজাবেন, থিওরি বানাবেন। আমার মনে হয় সেই পাখিটা গড বা ঈশ্বর, যে প্রথম থেকে জেসের উপর নজর রাখছে। তবে এই লুপটার কারণটাই বাকি, কেন হলো এই লুপটা? যখন জেস তার ছেলে টমির উপরে আঘাত করেছিল, এবং আপনি যদি একটু বেশি মাথা খাটিয়ে থাকেন তাহলে এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে টমি সেই স্থানেই মারা গিয়েছিল।
জেস নিজেই তার ছেলের টমিকে পিটিয়ে হত্যা করেছে, যেটা তার সব থেকে বড় পাপ, এবং তার এই পাপের একটাই স্থান হচ্ছে নরক। এবং তাকে নিতে আসে, সেটা গ্রিম রিপার বলতে পারি বা যমরাজ, যেটা খুশি বলতে পারি, সে আসে জেসকে সেই জীবনের ওপারে নিয়ে যেতে। তবে সেই জাহাজের মধ্যে আমরা এউলাসের পুত্র সাসিফাসের গল্পটা শুনেছিলাম, যে মৃত্যুর সাথে ছলনা করেছিল, যে মৃত্যুকে প্রমিস করে সেই প্রমিসটা রাখেনি। সেই ট্যাক্সি ড্রাইভার প্রথমেই বলেছিল যে কোনো চান্স নেই সেই ছেলেটাকে বাঁচানোর, বেকার প্রচেষ্টা। এবং সে জেসকে এটাও তো প্রশ্ন করেছিল যে তুমি কি ফিরে আসবে, কারণ আমি আমার মিটারটা চালু রাখছি। জেস বলেছিল যে হ্যাঁ আমি প্রমিস, আমি ফিরে আসবো। তবে জেস ফিরে আসেনি, সে চলে যায় গ্রেগের সাথে, এবং সে জানে যে এই লুপটা আবার চালু হবে, যেখানে সে টমিকে আবার বাঁচানোর আর একটা প্রচেষ্টা করবে, সে আবারও ব্যর্থ হবে। সো ওয়াই ইজ দ্য লুপ? এই লুপটা কেন হলো? সেই সাসিফাস, সেই গ্রিক চরিত্র, সে তার ছলনার জন্য শাস্তি পেয়েছিল এবং তাকে সেই পাথরটা বারবার করে পাহাড়ে তুলতে হতো, কিন্তু সে প্রতিবার সামনে গিয়েও ব্যর্থ হচ্ছে। প্রতিবার সেই পাথরটা বারবার গড়িয়ে পাহাড় থেকে নিচে চলে যাচ্ছে। এই শাস্তিটা তার মৃত্যুর থেকে অনেক নোংরা, যে শাস্তিটা জেস পেয়েছে। সে প্রতিবার তার ছেলেকে বাঁচানোর অনেকটা কাছে চলে আসছে, প্রতিবার সে ব্যর্থ হচ্ছে। সে প্রতিবার নিজের বন্ধুদের বাঁচানোর অনেক কাছেটা চলে আসছে, প্রতিবারই সে ব্যর্থ হচ্ছে। যেটাকে সে এবং আমরা টাইম লুপের নজরে দেখছি, সেটা পাতি ভাষায় হচ্ছে একটা নরক। জেস তার কর্মের শাস্তি পাচ্ছে। সো গল্প অনুযায়ী এই জেস আবার সেই নৌকায় গিয়ে পৌঁছাবে। তো এইভাবেই স্টোরি কন্টিনিউ চলতে থাকবে এবং আপনি নিজের মতন করে একটা গল্প সাজাতে পারেন। আপনার নিজস্ব কোনো থিওরি থাকতেই পারে। এখানে আর একটা স্পষ্ট থিওরিও রয়েছে যে সত্যিই তারা অ্যাক্সিডেন্ট করেছিল, তবে সেই গাড়িতে কোনো লাশ ছিল না। মানে জেস তার ছেলে টমিকে নিয়ে গাড়িটা চালাচ্ছিল এবং তার গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়, এবং সেখানেই জেস এবং টমি তারা দুজনেই মারা যায়। জেসের কাছে আসে সেই ড্রাইভার, সেই চরিত্র যে জেসকে আফটার লাইফে নিয়ে যাবে। তবে জেস সেখানে যেতে নারাজ। সে প্রমিস করেও তার নিজের প্রমিসটা রাখেনি। তবে এখন ব্যাপার হচ্ছে যে এটা তো 1 নম্বর জেস, যার সব মনে রয়েছে যে সেখানে কি হবে, কখন হবে, তাহলে তো সে ইজিলি বাঁচিয়ে নিতে পারবে। অ্যাকচুয়ালি না, মনে আছে সেই জাহাজে ঢুকে সে একটা স্বপ্ন দেখবে এবং একটা দুঃস্বপ্ন থেকে আচমকা উঠে পড়বে। সেটা হচ্ছে তার একটা ব্রোকেন মেমোরি। তার এতক্ষণে যা যা স্মৃতি ছিল সেটা সব কিছু ধ্বংস হয়ে গেছে এবং সব কিছু রিসেট হয়ে গেছে। সেই কারণেই সেই জাহাজে ঢোকার পর থেকেই তার একটা ডেজাভু ফিল হচ্ছে। সে ফিল করছে যে সেখানে তো সে যেন গেছে বা এই স্থানটা সে দেখেছে, তবে সে বারবার ভুলে যাচ্ছে। ঈশ্বর তার সাথে একটা নোংরা খেলা খেলছে। তাকে জাস্ট একটাই সুযোগ দেওয়া হয়েছে যে হার মেনে নাও, এবার চলো আমাদের সাথে। তবে সে আর মানবে না, এবং পাতি ভাষায় আমি বলতে পারি যে এটা একটা নরক। কারণ সে প্রতিবার যেভাবে লুপে ফাঁসছে, এটা তার একটা শাস্তি। কারণ সে তার ছেলের সাথে যেমনটা করেছিল সে এটাই ডিজার্ভ করে। সময়টা ছিল 8:17 যখন তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, যেটাতে জেস এবং তার ছেলে মারা যায়। সেই কারণে তার সময়টা 8:17 স্টপ হয়ে গেছিল। কারণ দেখেছিলাম যে জেস যখন তার ছেলেকে পিটিয়েছিল, পিছনের সময় ছিল 7:15। তো সেই ঘরোয়া জেসকে হত্যা করে তার বডিটা ট্রাঙ্কে লুকিয়ে মানে নিয়ে যেতে যেতে 1 ঘন্টা তো হয়েই গেছে, তাই না? তো সেই 8:17 সময়টা এবার একটু মেক সেন্স করছে যে এই টাইমটাতেই হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল বলে তার সময়টা এখানে থেমেছিল। তবে তার বন্ধুরা অর্থাৎ গ্রেগ, তার সময় ছিল 11:30। এটার ব্যাপারটা কি তাহলে? যেমনটা বললাম, আপনি নিজের মতন করে কল্পনা করুন। এটা হতে পারে যে জেস বেঁচে ছিল এবং সত্যিই তারা সেই বোটে করে সমুদ্রে গিয়েছিল এবং সেখানে একটা ঝড় আসে, যে ঝড়ে সবাই মারা যায়। সেই 11:30 সেই ঝড়টা এসেছিল, সবাই মারা যায়। সেই কারণে হয়তো গ্রেগের সময়টা সেই 11:30 শেষ, এবং তারপর থেকে আমরা হিথারকে কিন্তু আর দেখতে পাইনি। সেই দুর্ঘটনা থেকে হয়তো হিথার একমাত্র বেঁচে গিয়েছিল, সেই কারণে আর তাকে পরে দেখায়নি। আর একটা পসিবিলিটিসও হতে পারে, যেহেতু এখানে ট্রায়াঙ্গেল শব্দটা রয়েছে, তো হতেই পারে যে তারা বারমুডা ট্রায়াঙ্গেলে ফেসে গিয়েছিল। এখন বারমুডা ট্রায়াঙ্গেলের মিস্ট্রি তো কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন। নইলে সেখানে সেই জাহাজটা দেওয়ার মানেটাই বা কি, যেটা ছিল 1932 সালের, মানে সেই পার্টিকুলার সালটা মেনশন করে দেওয়ার মানেটা কি ছিল? তবে একটা থিওরি যেটা বেশিরভাগ মানুষই বিশ্বাস করবে, সেটা হচ্ছে সেই অ্যাক্সিডেন্টেই জেস মারা গিয়েছিল এবং সে রিফিউজ করে দিয়েছিল সেই ট্যাক্সি ড্রাইভারের অফার। সে প্রমিস করেছিল জেস ফিরে আসবে, তবে সে ফিরে আসেনি, ঠিক যেমনটা সাসিফাস করেছিল, যার শাস্তি তাকে ভোগ করতে হয়, এবং জেস একটা নেভার এন্ডিং লুপে ফেসে গিয়েছে। সো এগুলো তো আমি নিজের মতন করে বকছি, আপনি কি মনে করেন ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। মেন স্টোরি প্লট আপনি বুঝে গিয়েছেন, আপনার থিওরি আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটা জানতে ইচ্ছুক। এবং হ্যাঁ, অবশ্যই থিওরি বানাতে আপনি যতটা মাথাটা খাটাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অতটা মাথা খাটাতে হবে না, তো সেটা করে নিতে পারেন। ভিডিওটা চাইলে লাইক করতে পারেন এবং আমাকে সোশ্যালে ফলো করতে একদমই ভুলবেন না, সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।